আমরা বিশ্বাস করি যে জনাব তারেক রহমানকে সামনে রেখে বাংলাদেশের মানুষ এবার ধানের শীষে ভোট দেয় নাই। বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দিয়েছে বেগম খালেদা জিয়াকে সামনে রেখে, মেজর জিয়াউর রহমানকে সামনে রেখে। জনাব তারেক রহমান তার এই যোগ্য পিতামাতার উত্তরসূরি হিসেবে বাংলাদেশের মানুষের কাছে একটা সুযোগ পেয়েছেন। তাকে সিদ্ধান্ত নিতে হবে যে তিনি এই সুযোগটা কাজে লাগাবেন কি লাগাবেন না। কিন্তু আমরা যখন দেখি যে আওয়ামী লীগের সময়ে যেভাবে বিভিন্নভাবে মিডিয়া দখল করা হতো, তার সময় একই কায়দায় মিডিয়ার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কোনো ধরনের অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তার দলীয় নেতাকর্মীদের দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, তখন আমরা আগের যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশের লক্ষণ আবারও দেখতে পাই। আমরা আমাদের জায়গায় দেখি নাসির ভাইয়ের যে কথাটা বলার কথা ছিল, 24-এর অভ্যুত্থানের আগে বাংলাদেশে চাঁদাবাজি হতো, এখন বাংলাদেশে চাঁদাবাজি হয় কিনা? চাঁদাবাজি হয় কিনা? ক্ষমতার অপব্যবহার হয় কিনা? থানায় থানায় টাকা নেওয়া হয় কিনা? জমি দখল হয় কিনা? তাহলে ওই একই কাজগুলো যেগুলোর কারণে একটা অভ্যুত্থান হয়েছে, ওই একই কাজ যদি আবার নতুন করে বিএনপির নেতাকর্মীদের দ্বারা হয়, তাহলে এই বাংলাদেশে বিএনপির আগামীর রাজনীতি নিয়ে আমরা শঙ্কিত এবং আমরা বিশ্বাস করি এই রাজনীতি করে আগামীর বাংলাদেশে কেউ আর রাজনীতিতে টিকে থাকতে পারবে না। আমরা স্পষ্টভাবে কয়েকটা কথা বলতে চাই। এই প্রশ্নের উত্তরগুলো আপনাদের দিতে হবে, কারণ তারা বলে, বিএনপি বলে আমরা শুধু নাকি বিরোধিতা করার জন্য এই কথাগুলো বলি, কিন্তু বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাটা তাদের কান পর্যন্ত যাওয়া দরকার। আপনাদের সবাইকে এগুলোর উত্তর দিতে হবে। আমরা কি বাংলাদেশের সীমান্তে আর হত্যাকাণ্ড চাই? আমরা কি চাঁদাবাজি চাই? আমরা কি অন্য দেশের দাদাগিরি চাই? আমরা কি এই বাংলাদেশে ক্ষমতার অপব্যবহার আর দেখতে চাই? যদি আমরা এগুলো না চাই, তাহলে আপনাদেরকে সেই দলেই যেতে হবে যেই দল এই কাজগুলো করে না, যেই দল এই কাজগুলো আগামীতেও কখনো করবে না। কিন্তু যারা এই কাজগুলো ক্ষমতায় আসতে না আসতেই করা শুরু করেছে, তাদের হাতে কি বাংলাদেশ নিরাপদ হতে পারে? তাদের হাতে বাংলাদেশ নিরাপদ হতে পারে? পারে না। আপনাদেরকে শুধু একটা আহ্বান করব, জাতীয় নির্বাচনে বিএনপিকে 50% মানুষ ভোট দিয়েছে, তার মানে এখনো অর্ধেক মানুষ আছে যারা বিএনপিকে ভোট দেয় নাই, এবং যারা ভোট দিয়েছে তাদের মধ্যে 3 মাস যেতে না যেতে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যারা এখনই বিএনপির উপরে হতাশ হয়ে গিয়েছে, যারা মনে করছে যে বিএনপি তাদের সাথে প্রতারণা করেছে, যারা মনে করছে বিএনপি গণভোট বাস্তবায়ন করতে চেয়েছিল কিন্তু এখন বলছে গণভোট অবৈধ। গণভোট কি অবৈধ? আমরা সংস্কার চাই কিনা? আমরা সংস্কার চাই কিনা? যদি আমরা চাই, তাহলে আমাদের এই বিএনপির প্রতারণা মনে রেখে, মাথায় রেখে আগামীর স্থানীয় নির্বাচনে তাদের পক্ষে ভোট দিতে হবে যারা আপনাদের জন্য কথা বলবে, জনগণের জন্য কথা বলবে। আমরা তাদেরকে ভোট দিতে পারবো তো? আমরা তাদেরকে ভোট দিতে পারবো? আমাদের রাজশাহীতে মেয়র কোনো প্রার্থী আছে? রাজশাহীতে মেয়র কোনো প্রার্থী আছে? রাজশাহীতে মেয়র কোনো ভাই আছে? এনসিপির কোনো প্রার্থী আছে? আমরা সবাই একসাথে স্লোগান দিতে পারবো? এই রাজশাহীতে কোনো মেয়র আছে? রাজশাহীতে কোনো ভাই আছে? আগামীর কোনো মেয়র আছে? এনসিপির কোন মেয়র আছে? শাপলাকলির কোন মেয়র আছে? সেই ভাই চলে বলি জিতে যাবে রাজশাহীতে, আগামীতে মেয়র হবে জনগণের, এনসিপির, সাধারণের, সবার সেরা জিতে যাবে ইনশাআল্লাহ। ইনকিলাব 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 ইনকিলাব, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দিয়েছি তো রক্ত,
পার্টি আছে? রাজশাহী বিভাগে কোনো পার্টি আছে? আগামীর বাংলাদেশের কোন পার্টি আছে? এই সেই পার্টি। জোরে বলি, আরো জোরে। ইনশাআল্লাহ আগামীতে বিপ্লবে, সংগ্রামে, রাজপথে মা বোনদের, সহযোদ্ধার, তরুণদের জিতে যাবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশে কোন মার্কা আছে? আগামীর কোন মার্কা আছে? তরুণদের কোন মার্কা আছে? মুবাশশির ভাইয়ের কোন মার্কা আছে? মেয়রের কোন মার্কা আছে? জেতার মতো কোন মার্কা আছে? সেই মার্কা জোরে বলি জিতে যাবে ইনশাআল্লাহ। আগামীতে লড়াই হলে লড়তে জানে রাজশাহীতে, মহানগরে, সারা বাংলায় জিতে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি বিপ্লব থেকে আমাদের যে শক্তি এসেছে, আগামীর বিনির্মাণেও, দেশ গঠনেও আমাদের মা বোন, তরুণ প্রজন্ম, আমাদের অভিভাবক সবাইকে একসাথে নিয়ে আমরা আমাদের এই বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বে গড়ে তুলব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের দিনটা আসলে আমার জন্য খুব বিশেষ, কারণ এই জায়গাতেই আসলে প্রায় 1.5 বছর আগে আমাদের জাতীয় নাগরিক কমিটির মানে প্রথম আমাদের রাজশাহীতে যে পদযাত্রা, সেই রাইজিং দিয়ে আসলে শুরু হয়। তো সেখানেও যে মানুষগুলো ছিল, এখন আমি দেখছি অনেক পরিচিত মুখ এখানে আছে, কিন্তু তার সাথে আরও নতুন যুক্ত অনেক মানুষ এসছেন। তো আমাদের পরিবার যে আস্তে আস্তে আরও অনেক বড় হচ্ছে, তো সেটা খুব স্বস্তির, সেটা খুব আনন্দের। তো এই জন্য আপনাদেরকে প্রথমেই আমি মানে আমাদের পরিবারে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি, এবং আমি মনে করি যে আমাদের এই পরিবার আরও বড় হতে হবে ইনশাল্লাহ। বাংলাদেশের পরিবর্তনের জন্য, বাংলাদেশের যেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলে আসছি, সেই লক্ষ্যেই আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে আসলে আমরা নতুন যাত্রায় উন্নতি করব। তো দেখুন, আমি আসলে যে কথাটা আসলে বলতে চাই যে বাংলাদেশের যে পথরেখা ছিল, যে 17 বছরের আমাদের যে গোলামির জিঞ্জিরা এবং একরকম স্বৈরতান্ত্রিকতার বলয়ে যে আমাদের দেশকে আমরা গড়ে তুলেছিলাম এই হাসিনাদের হাত দিয়ে, সেই জায়গা থেকে আমাদের জুলাই গণ অভ্যুত্থান আমাদেরকে একটা মুক্তি দেয়, এবং মুক্তি দেওয়ার পরে আমরা মনে করি যে আমাদের অনেক কিছু পরিবর্তন আসবে। বাস্তবিক অর্থে আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতারণার কারণে আমরা সেই পরিবর্তনে পৌঁছাতে পারিনি। আমাদের ঐক্যমত্য কমিশনে অনেক রকম সংস্কার, অনেক রকম বিষয়ে আলাপ আলোচনা হয়েছে, গণভোট হয়েছে, কিন্তু আমরা দেখলাম যে আমাদের যেই সরকারি দল আছে, সেই রাজনৈতিক দলটি আবার একটা প্রতারণার সুযোগ নিল। আমি খুব দুঃখ পাই যে আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার হাতে গড়া যেই দল, যে আদর্শের দল, সে আদর্শের দল যখন এতটা তাদের আদর্শ থেকে বিচ্যুত হয়, সেই জায়গায় আসলে আমার মানে হৃদয় রক্তক্ষরণ হয় যে এই একটা রাজনৈতিক দলের প্রতি মানুষের যে আস্থা ছিল, যে ভরসা ছিল, সেটা আস্তে আস্তে তার দলের নেতাকর্মীদের মধ্যেই আর নেই। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয়তাবাদী আদর্শের বিএনপির রাজনৈতিক দল থেকে শুরু করে অনেক বিভিন্ন রাজনৈতিক দলের অনেক মানুষ আমাদের সাথে যুক্ত হচ্ছে। শুধুমাত্র এই কারণেই যুক্ত হচ্ছে যে তারা সেই আদর্শের জায়গাটা আর তাদের রাজনৈতিক দলে দেখতে পাচ্ছে না, তারা দেখতে পাচ্ছে প্রতারণার রাজনীতি। যেই 17 বছর ধরে ভণ্ডামি প্রতারণা করে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপর জুলুম চালিয়েছে, সেই প্রতারণা ভণ্ডামি আবার নতুন করে দেখতে পাচ্ছে বিএনপির মধ্যে। এবং আপনারা জানেন যে এই প্রতারণা শুরু করলো তারা সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়ে। তারা নানা রকম জায়গা থেকে বারবার বলে যে তারা অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু সেই অক্ষরে অক্ষরে পালন করাটা হচ্ছে তাদের সেই নোট অফ ডিসেন্ট দেওয়া অক্ষরে অক্ষরে পালন করা, যেখানে আসলে আক্ষরিক অর্থে বাংলাদেশের গুণগত পরিবর্তন কোনো কিছুই হবে না। এবং আমি আসলে বলতে চাই, সম্মানের সাথেই বলতে চাই জনাব তারেক রহমানের ব্যাপারে, যে উনি বারবার এই কথাগুলো বলেন অক্ষরে অক্ষরে, অথবা তিনি যে বারবার বলেন যে আমার এই কথাটা এইটা ওইটা, এবং তিনি যে একটা পরিবর্তনের কথা বলেন, এটা আমার কাছে মনে হয় যে স্রেফ ভণ্ডামি। আপনি যদি দেখেন, মানে আমি উদাহরণস্বরূপ যদি আমি বলি যে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে পুলিশ সপ্তাহে তিনি বক্তব্য দিচ্ছেন, তিনি বলছেন যে আমরা পুলিশকে আর দলীয়করণ করব না।
তো এটা আমার কাছে শুনে খুব ভালো লাগলো যে না, খুবই মানে ফ্যান্টাস্টিক একটা কথাবার্তা বলেছেন যে 17 বছরের মতো হাসিনার মতো করে তিনি পুলিশকে দলীয়করণ করবে না। কিন্তু আনফর্চুনেটলি তার কিছুক্ষণ পরেই আমরা দেখতে পেলাম যে ঢাকা রেঞ্জের যিনি ডিআইজি মানে তিনি বক্তব্য দিচ্ছেন। আমার কাছে সামহাও মনে হচ্ছিল যে আমি কোনো ছাত্র দলের নেতার বক্তব্য শুনছি। তার 20 মিনিটের বক্তব্যের মধ্যে প্রায় 13 মিনিট ধরে তিনি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তিনি শিশুকাল থেকে কিভাবে জাতীয়তাবাদের আদর্শে, বিএনপির আদর্শে আসলে বড় হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে যে তিনি বঞ্চিত ছিল 17 বছর, সেটা তিনি উল্লেখ করলেন। এবং এছাড়াও এরকম আরও নানা আমরা দেখলাম যে পুলিশের ভাইয়েরা বললো, এটা খুবই আনফর্চুনেট। যেই পুলিশের সংস্কারের জন্য আমরা দীর্ঘদিন লড়াই করলাম, যে পুলিশের সংস্কারের কথা আমরা বললাম, সেই পুলিশকে আবার নতুন করে দলীয়করণ করা হলো। আবার আপনারা যদি দেখেন যে ভিসিদের একটা কথা এসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে যে আমাদের তারেক রহমান সাহেব যখন গেলেন, তিনি বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং হচ্ছে দিন দিন পিছিয়ে যাচ্ছে, কারণ এই শিক্ষক নিয়োগের মানদণ্ডটা আসলে রাজনীতিকরণ করা হয়েছে। এবং খুবই আনফর্চুনেটলি মানে তার পাশে যারা বসেছিলেন সেই দলীয়করণের ভিত্তিতে নিয়োগ করা। তো এই যে মানে ডাহা মিথ্যাচার মানুষের সামনে তিনি করে যাচ্ছেন, এটা আমার খুব মানে কষ্ট লাগে যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে ঘিরে বাংলাদেশের মানুষের যে আশাকাঙ্ক্ষার সঞ্চার ঘটেছিল সেটা যে তিনি এই 2-3 মাসের মধ্যেই একদম দুমড়ে মুচড়ে দিচ্ছে, তার এই লক্ষণটা বাংলা মানে বোঝা যাচ্ছে যে আলটিমেটলি বাংলাদেশের রাজনীতির জায়গাটা এবং এই তার ক্ষমতার সময়টা কোন দিকে যাবে। তো বাংলাদেশের মানুষ, আপনারা যারা আছেন, আমি বিশ্বাস করি এই প্রতারণার রাজনীতিতে আপনারা বিশ্বাস করেন। আপনারা কি এটা বিশ্বাস করেন? আমার মনে হয় যে আপনারা এই প্রতারণার রাজনীতি বিশ্বাস করেন। আপনারা বরঞ্চ চান যে গুণগত পরিবর্তন হোক, বাংলাদেশের সংস্কার হোক, যেন ক্ষমতায় যেই আসুক না কেন আপনার এই সিস্টেমটা যেন কলাপস না হয়। তো সেই লক্ষ্যেই জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে। তারা সংস্কারের জন্য লড়াই করছে, তারা সীমান্ত হত্যার জন্য প্রতিরোধের জন্য কথা বলছে, তারা সারা দেশে এই হামের প্রতিদিন যে আমাদের শিশুরা মারা যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলছে। এইগুলো নিয়ে আসলে রাজনীতি করার সুযোগ নেই। আপনি যদি স্বাস্থ্য ব্যবস্থা, আপনার ট্রিটমেন্টের জায়গাটা যদি উন্নতিকরণ না করেন, এই এখনকার সময় যদি ক্রাইসিস ম্যানেজমেন্ট আপনি না করতে পারেন, আপনি অন্যের দোষ দিয়ে আসলে পার পাবেন না। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। শুধুমাত্র টিকার দোহাই দিয়ে যদি আপনি বলেন যে বাংলাদেশে এই জন্যই হচ্ছে শিশু মারা যাচ্ছে, এটাও একটা ডাহা মিথ্যা কথা। আপনারা জানেন যে এই গ্লোবাল আউটব্রেকের সময় বিশ্বের আরও অনেকগুলো দেশে এই হামের আউটব্রেক হয়েছে এবং সেখানে যদি আপনারা দেখেন সেখানে কিন্তু মৃত্যুর হার এতটা না, কারণ সেখানে পিআইসিইউ ব্যবস্থা থেকে শুরু করে সেখানকার এই ক্রাইসিস ম্যানেজমেন্টটা অনেক ভালোভাবে তারা করতে পারছে। তারা এই দোষারোপ করছে না যে অমুক এটা করছে, তমুক এটা করছে। তো আমি তাদেরকে আহ্বান করব, আপনারা সংস্কার ইস্যুতে সোচ্চার হন, আপনারা হামের ইস্যুতে সোচ্চার হন, আপনারা সীমান্ত হত্যা প্রতিরোধে আপনারা কথা বলেন। যেই পররাষ্ট্রমন্ত্রী আছেন, আমি জানি না উনি কোন ক্রাইটেরিয়াতে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তিনি কখনো বিএনপি রাজনীতির সাথে ছিল কিনা, কিন্তু যা করতেছেন এটা বাংলাদেশের মানুষের জন্য ভালো হচ্ছে না। এবং আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলবো যে আপনি আপনার যে দায়িত্ব, সেই দায়িত্বটা কাইন্ডলি পালন করেন। অন্যান্য মন্ত্রণালয় নিয়ে মাথা ঘামানোর জন্য আর অনেক মানুষ আছে, তো আপনারা এই কাজগুলো একটু করেন, বাংলাদেশের মানুষকে স্বস্তি দেন। আর নাইলে দেখবেন যে আপনাদের দলের যত লোকজন আছে কয়দিন পর আমরা জায়গা দিতে পারবো না, সব এনসিপিতে চলে আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে এই অডিটোরিয়ামে এসে আমার সেই প্রথম দিনের কথা মনে পড়ছে, যেদিন আসলে আমরা রাজশাহী বিভাগীয় রাইজিং শুরু করেছিলাম, যেটার মাধ্যমে রাজশাহী বিভাগে জাতীয় নাগরিক কমিটির যাত্রা শুরু হয়েছিল এবং এটাই প্রথম প্রোগ্রাম ছিল। এবং সেই প্রোগ্রামে আমাদের যারা বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলনের যারা ছিল, অনেক বেশি তরুণ মুখ ছিল আমাদের সামনে। কিন্তু আমার আজকে খুবই খুশি লাগছে, আমি সেদিন বলছিলাম যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা ছিলেন এবং মোবাশের ভাই ওনারা ছিলেন, আমি বলছিলাম যে ভাই আমাদের শুধু আমরা তরুণ, আমাদের অসুবিধার জায়গা হচ্ছে আমাদের গাইডেন্স দরকার, আমাদের সিনিয়র মানুষজন আমাদের নিয়ে আসতে হবে, আপনারা সেই জন্য সেই লক্ষ্যে কাজ করেন। আজকে আমি খুব খুশি, আমি আমার সামনে উপবিষ্ট যারা আছেন তাদের মধ্যে অনেক সিনিয়র মুখ দেখতে পাচ্ছি। আমি বিশ্বাস করি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে অগ্রযাত্রা, সেখানে এই যে আপনারা যারা আছেন, যারা সিনিয়র সিটিজেন, তারা আমাদের গাইডেন্স দিয়ে, আমাদের পথ দেখিয়ে এই যাত্রাটাতে আরও আপনাদের অভিজ্ঞতা আমাদের সমৃদ্ধ করবে এবং আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো।
আপনাদের এখানে উপস্থিত হবার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি, আমি একদম খুব সহজভাবে কয়েকটা কথা বলবো, সময় বেশি নিব না। জাতীয় নাগরিক পার্টিতে আপনারা কেন যুক্ত হতে চান? এরা একদম সহজ উত্তর যদিও আমি বলি, আপনারা পুরানো যে রাজনীতি, সেই রাজনীতির প্রতি আপনাদের আর কোনো আস্থা নাই প্রত্যেকের। এই কারণে আপনারা জাতীয় নাগরিক পার্টির মধ্যে এক ধরনের আস্থা, এক ধরনের আশা দেখতে পান। আমরা অনেক ভুল ত্রুটি করি এবং সেটা স্বীকার করবার যে সৎসাহস সেটা আমাদের আছে, কারণ আমরা জানি আমরা ভুল করব, কিন্তু ভুল থেকে আমরা শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। অন্তত আমরা জনগণের সাথে বেইমানি করব না, কারণ এই ছাত্র জনতার অভ্যুত্থান থেকে উঠে আসা যে নেতৃত্ব, সেই নেতৃত্বের আসলে দল জাতীয় নাগরিক পার্টি। আপনারা জাতীয় নাগরিক পার্টিতে যদি আমি নেতৃত্বের কথা বলি, আমরা এমন একজন নেতৃত্ব পেয়েছি যে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করে নাই, সেটার প্রমাণ দিয়েছে। কিভাবে? এই যে গণ অভ্যুত্থানের একদম এই জুলাই আন্দোলন থেকে আমরা একটা স্লোগান বারবার শুনেছি, ক্ষমতা না জনতা, তাই না? এই ক্ষমতা না জনতা, এটা কিন্তু আমাদের জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক, তিনি কিন্তু ক্ষমতা ছেড়ে জনতার কাতারে এসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেছে। তখন কিন্তু সে ভাবে নাই যে সে আর কয়েকটা দিন উপদেষ্টা থাকতে পারে কিনা, আর কয়েকটা দিন সে ক্ষমতার কাছাকাছি থাকতে পারে কিনা, সে কিন্তু এটা ভাবে নাই। এবং আপনাদের মনে থাকবার কথা যে আমার এই জিনিসটা বারবার মনে পড়ে, সেটা হচ্ছে যে যেদিন জনাব নাহিদ ইসলাম তিনি উপদেষ্টা থেকে পদত্যাগ করে আসলেন, আপনাদের মনে আছে কিনা, তিনি পদত্যাগপত্র জমা দিয়ে আসার পরে আসছেন যখন, তিনি কিন্তু গাড়ি নেন নাই, তিনি হেঁটে বের হচ্ছিলেন। তিনি যেই গাড়ি উনার ছিল সেটা তো জমা দিয়ে উনি কিন্তু হেঁটে বের হয়েছেন। সুতরাং এই ধরনের যে নেতৃত্ব, এটা তো পরিবর্তনের একটা দিক। এই নেতৃত্ব যেখানে আছে সেখানে আসলে নতুন রাজনীতি নির্মাণের যে স্বপ্ন বা যে আস্থার জন্য যে নতুন মুখগুলো আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি, তারা আমাদের সাথে থাকবেন এবং আসবেন, এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমাদের সাথে যোগাযোগ করছে যে যারা কিনা এই রাজনীতিতে আসতে চান। সুতরাং যেই রাজনীতি প্রতিশ্রুতি ভঙ্গ করে না, যেই রাজনীতি এই প্রতিশ্রুতি রক্ষা করে এবং এই মিথ্যার যেই প্রতিশ্রুতির রাজনীতি, সেই রাজনীতির দিকে আমরা যাব না, সেই দলে অবশ্যই আপনারা যুক্ত হতে চাইবেন, এটাই স্বাভাবিক। এবং এই যে দেখেন প্রতিশ্রুতি ভঙ্গের কথা বললাম না, যে অন্তত এই দল অন্তত এখন পর্যন্ত আমরা কোনো প্রতিশ্রুতি ভঙ্গের সাথে যুক্ত না, কোনো চাঁদাবাজির সাথে যুক্ত না। আমরা যেই রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখি, সেই স্বপ্ন আপনারাও দেখেন, সেজন্যই আপনারা যুক্ত হতে চান। কিন্তু আমরা কি দেখলাম দেখেন, আমাদের কিন্তু এটা নিয়ত ছিল না যে আমরা প্রত্যেক দিন আন্দোলন করব, প্রত্যেক দিন আমরা গণ অভ্যুত্থান ঘটাই দিব, প্রত্যেক দিন আমরা রাস্তায় মানুষ নিয়ে এসে আমরা আন্দোলন করব। আমরা চাই না যে দেশটা অস্থিতিশীল হোক। কিন্তু দেখেন যে পুরনো রাজনৈতিক দলগুলো, তাদের আচরণে কি কোনো পরিবর্তন আপনারা লক্ষ্য করেন? কোনো পরিবর্তন নাই। আপনারা দেখেন যে যেই বারবার একটা কথা হচ্ছে, এখন রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যে ক্ষমতাসীন দল বিএনপি, বলবার চেষ্টা করে যে এই যে জুলাই সনদ, এই যে গণভোট, এগুলোর সাথে এগুলো এনসিপি শুধু এগুলো নিয়ে কথা বলে। এনসিপি জনগুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে কথা বলে না। এনসিপি এগুলো আসলে মানুষের কাছে এমনভাবে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয় যে এই বিষয়গুলো জনগণের জন্য গুরুত্বপূর্ণ না। কিন্তু দেখেন এই যে 70% মানুষ কেন তাহলে হ্যাঁর পক্ষে ভোট দিল? কারণ তারা চায় প্রতিষ্ঠানগুলো, বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো শক্তিশালী হোক। প্রতিষ্ঠানগুলো যদি শক্তিশালী না হয়, তাহলে দেখেন পিএসসি, এই যে পাবলিক সার্ভিস কমিশন, পিএসসি যদি শক্তিশালী না হয়, তাহলে আমাদের যারা ভাই বোন আছে, আপনাদের যারা সন্তান আছে, তারা ঘুষ ছাড়া চাকরি পাবে না, তারা স্বজনপ্রীতি ছাড়া চাকরি পাবে না। তাহলে এটা কি জীবন ঘনিষ্ঠ বিষয় না? জনগুরুত্বপূর্ণ বিষয় না? এটা জনগুরুত্বপূর্ণ বিষয়। দেখেন যেই প্রতিষ্ঠানগুলো আপনার অধিকার, এই মানবাধিকার রক্ষা করবে, সেগুলো তারা আসলে সেই অধ্যাদেশগুলো বাতিল করছে। তারা মানবাধিকার অধ্যাদেশ বাতিল করছে, গুম অধ্যাদেশ বাতিল করছে। বাংলাদেশে 700-800 আয়নাঘর হয়েছে, কিন্তু এই অধ্যাদেশগুলো বাতিলের মাধ্যমে তারা তাদের যে আসলে নির্বাহী ক্ষমতা যে কোন পর্যায়ে নিয়ে যাবে, আমাদের যে পরবর্তীতে আবার গুম হতে হবে না, এই গ্যারেন্টি তো তারা দিচ্ছে না। মানে তারা আসলে যেটা করছে সেটা হচ্ছে যে আবার গুম হওয়ার একটা রাস্তা তারা খুলে দিচ্ছে। কিন্তু অথচ আমরা কি জানি, এই সংসদে
সবচেয়ে বেশি প্রতিনিধি আছে যারা গুমের শিকার। কিন্তু যেই দলের লোকজন যারা বেশি গুমের শিকার, আমরা জানি ইলিয়াস আলীর স্ত্রী তিনিও আছেন, হুম্মাম কাদের আছেন, তারপরে ব্যারিস্টার আরমান আছে বিরোধী দলে, কিন্তু এই সংসদ থেকে এবং খুব গুরুত্বপূর্ণভাবে জনাব সালাউদ্দিন আহমেদ যিনি গুমের শিকার বলে আমরা জানি তিনিও আছেন। কিন্তু এই সংসদ থেকে দেখলাম ওনারা খুব উচ্চকিতভাবে এই গুম অধ্যাদেশ বাতিল করলো। সুতরাং এই দলগুলো আসলে পরিবর্তন যে চায় না এটা তো আমাদের বোঝা হয়ে গেছে। এবং আপনারা জানেন যে দেখেন এই যে সংসদ, সেই সংসদে আপনারা যদি শেষ দিন, অধিবেশনের শেষ দিন যদি নাহিদ ইসলামের বক্তব্য শোনেন, আপনারা পুরোপুরিভাবে একজন রাষ্ট্রনায়ক তার আসলে কিভাবে করে এই রাষ্ট্রটা দেখার একটা জায়গা আছে, উপলব্ধি আছে, সেটা আপনারা দেখতে পাবেন যে এনসিপি আসলে কেমন রাষ্ট্র দেখতে চায়, এনসিপির আসলে প্রত্যাশা কী। সুতরাং সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই যে স্পষ্ট বক্তব্য এবং আমাদের যে একটা রাষ্ট্রচিত্র আমাদের মধ্যে আছে এবং আমরা যে প্রাতিষ্ঠানিক দলীয়করণের বিরুদ্ধে এবং চাঁদাবাজি এবং দখলদারিত্বের বিরুদ্ধে, সেই পুরনো রাজনীতির বিরুদ্ধে, সেই জায়গাটার কারণেই আমাদের আসলে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। এবং পুরনো রাজনীতি আপনারা অলরেডি প্রত্যাখ্যান করেছেন, যারা আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন, নতুন করে এনসিপিতে যুক্ত হচ্ছেন। আমি আশা করব যে পুরনো রাজনীতির এই জায়গাটা আপনারা প্রত্যাখ্যান যেমন করেছেন, সেরকমভাবে সামনের দিকে এনসিপিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে আপনাদের একটা বড় ভূমিকা থাকবে। এবং এখানে খুবই গুরুত্বপূর্ণভাবে একটা জিনিস আমি মেনশন করতে চাই যে সব অডিটোরিয়াম দেখি সব সময় যে অনেক আমাদের পুরুষ সহযোদ্ধা দিয়ে ভর্তি, কিন্তু এখানে আমি দেখলাম যে আমাদের সামনে উপবিষ্ট অনেক নারী সহযোদ্ধা যারা কিন্তু এই পরিবর্তনের সাথে আমাদের যুক্ত হয়েছে। সুতরাং এই জায়গা থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি আশা করছি যে আগামী দিনগুলোতে আমাদের পথ চলা একসাথে হবে এবং এই পরিবর্তনের রাজনীতিতে আপনারা আমাদের সাথে থাকবেন এবং যে পুরনো রাজনীতি এবং বস্তা পচা যে রাজনীতি, সেই রাজনীতি প্রত্যাখ্যান করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইনক্লাব ইনক্লাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনক্লাব ইনক্লাব